তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় নারীকে হেনস্থার শিকার হতে হচ্ছে, এবং যার দ্বারা হেনস্থার শিকার হচ্ছে তাকে আবার ছাড়িয়ে নেওয়ার জন্য তৌহিদি জনতা উদ্দীপ্ত হচ্ছে। এই যে সবকিছু ঘটনা প্রবাহ, তার মধ্যে সরকারের দেখার জন্য শেষ দিকে এসে কিছু কিছু পদক্ষেপ তারা নিয়েছেন। এই সবই নিশ্চয়ই আপনি ডিটেল জানেন, আমি তো একটু ভূমিকাটা জাস্ট ধরিয়ে দিলাম আপনাকে। এই সামগ্রিক প্রেক্ষিতে আপনার উপলব্ধিটা কি আসলে? কমল ভাই, ধন্যবাদ। আমি একটু অন্যভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে শুরু করি। আপনি নিজেও কন্যা সন্তানের বাবা, আমিও তাই। আমার একটা মেয়ে, বয়স 10 বছর, এবং ওর প্রথম জন্মবার্ষিকীতে আমার এক রিলেটিভ তিনি বাসায় এসেছিলেন ওকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং যাবার সময় তিনি আমাকে বলেছেন যে মেয়ে যত বড় হতে থাকে, তো আমার মেয়ের বয়স এখন 10-13 হবে, টিনেজ হবে, এই যে টিনেজ হওয়ার পর থেকে তাকে নিয়ে যে দুশ্চিন্তাটা শুরু হবে, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন। আপনার মেয়েটা দেশের বাইরে পড়তো, ফলে আপনার চিন্তা আরো বেশি ছিল। এবং আপনি আশ্চর্য হবেন, আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য আমি কিন্তু আমার নিজের বাসায় নেই। আমার নিজের বাসায় নেই কারণ আমি আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে এই ইস্যু নিয়ে আমরা কথা বলবো। তো এই ধর্ষণ, এই শব্দগুলো নিয়ে আমরা যখন কথা বলবো, আমার বাসায় আমার 10 বছরের মেয়ে দেখা গেল যে আমার কথা সে শুনে ফেলবে। আমি এবং এরপরেও যদি আমাকে প্রশ্ন করে যে এই শব্দের অর্থটাকে, আমি তো বলতে পারবো না। আমি সেজন্য আমার এক প্রতিবেশীর বাসায় এসেছি, যে বাসায় কোনো শিশু নাই, আপনার সঙ্গে কথা বলার জন্য। এবং আমার মেয়ে যখন ওর মায়ের সঙ্গে ধরেন 2 বছর 3 বছর আগে ও গ্রামের বাড়িতে যেত, বাড়িতে পুকুর, আমি টেনশনে থাকতাম যে পুকুরে পড়ে কিনা। এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রতি বছরই প্রচুর শিশু পানিতে ডুবে মারা যায়। তো এখন ওর বয়স 10, এখন যখন বাড়িতে যায় আমার কিন্তু পুকুরে পড়লো কিনা, নদীতে গেল কিনা, এই টেনশন হয় না। আমার এখন অন্য টেনশন হয়। আপনি সেটা বোঝেন কি টেনশন হয়। তো এই যে একজন কন্যা সন্তানের বাবার যে ফিলিং, মানে এইটা একজন যে লোক কন্যা সন্তানের বাবা না, তার পক্ষে এটি বোঝা সম্ভব না। এবং আপনি মাগুরের ঘটনাটা দিয়ে শুরু করলেন। 8 বছরের একটা মেয়ে বোনের বাড়িতে বেড়াতে গেল, সেই বাড়িতে বোনের হাজবেন্ড, মানে যে দুলা ভাই, তার শ্বশুর, তারা মিলে ধর্ষণ করলো। এইটা সম্ভব? আপনি শব্দটা বলেছেন, যেটা কোনো সভ্য রাষ্ট্রে, আধুনিক পৃথিবীতে এটা সম্ভব। এবং এ বাইরের লোক না, সে একটা শিশু, সে ঘরের মধ্যে, নিজের আত্মীয়ের ঘরের মধ্যে সে নিরাপদ না। এই শিশুটি স্কুলে নিরাপদ, এই শিশুটি স্কুল থেকে বাড়িতে আস। আর একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে। আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু, ও একটা ইন্টারন্যাশনাল এনজিওতে ঢাকায় চাকরি করতো, অনেক টাকা বেতন পেত। ওর হাজবেন্ড একজন ব্যবসায়ী। গত বছর ওরা ফ্যামিলি সহ কানাডায় চলে গেল। তো আমার মাথায় আসলো না যে বাংলাদেশের মতো জায়গায় একটা সলভেন্ট ফ্যামিলি, দুইজন ভালো মানে অবস্থানে আছে, তারা কেন কানাডায় চলে যাবে। তো ওরা যেদিন যাবে রাতে, আমি দুপুরবেলা বাসায় গেলাম। বাসায় গিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর দেশ ছেড়ে যাওয়ার মানে কারণটা কি। তখন সে ওর মেয়ের নাম উল্লেখ করে বলল, ও ও ও তখন ক্লাস 7-এ পড়ে। বললো যে ওর সেফটি সিকিউরিটি এনশিওর করবি। আমি মানে ভরসা পাই না। এখন আমি জানি না খুব বাড়াবাড়ি কিনা, বা কিন্তু এটা রিয়েলিটি। তো তো একটা বাংলাদেশের আমরা 53-54 বছরে কি রাষ্ট্র গড়ে তুললাম, এবং বছর পর বছর ধরে আমরা এই বিরুদ্ধে কথা বলছি, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলছি, মৃত্যুদণ্ড, এবং অনেক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এইরকম ঘটনা কেন ঘটে? এবং আজকেই আপনি খেয়াল করবেন যে হাইকোর্ট আমি আপনাকে একটু থামাই, জি। আপনি এই তো এই যে বললেন যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এই আইনটা হয়েছে আরো বেশ কয়েক বছর হয়ে গেছে। 2000 সালে। তাহলে কত বছর হলো? 24 বছর হলো, তাই না? 25 বছর, জি। এর মধ্যে কোনো ধর্ষকের মৃত্যুদণ্ড কি হয়েছে, মানে বাস্তবায়িত হয়েছে? কার্যকর হয়েছে কিনা আমার ঠিক মনে নাই, চেক করে বলতে হবে। কিন্তু ফাঁসি আদেশ হয়েছে, অনেক মৃত্যুদণ্ড আদেশ হয়েছে। এবং আপনি সবচেয়ে মজার ঘটনা দেখেন, এই গত বছরের ফেব্রুয়ারিতে, 5ই ফেব্রুয়ারি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, যেদিন আপনার 2018 সালের নির্বাচনের দিনে নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল, এবং সেই মামলার রায় হলো যেদিন, আপনার গত বছরে 5ই ফেব্রুয়ারি, ওই দিনই ওই সুবর্ণচরে ধর্ষণের ঘটনা, একই রকম ঘটনা ঘটলো। এত জনসচেতনতা, এত আন্দোলন, এত মিছিল, ঢাকা ইউনিভার্সিটিতে গতকালকে থেকে বিক্ষোভ হচ্ছে, জাহাঙ্গীরনগর, নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে, এবং প্রচুর মামলায় ফাঁসি হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে। কিন্তু তার মানে কি, যখন একটা লোক এই জাতীয় অপরাধ করে, তার মাথায় তো আইনটা থাকে না, তার মাথায় ওই ইনসিডেন্টটা থাকে না যে এর আগে কি হয়েছিল। কারণ সে যখন ধর্ষণ করে বা এই কাজ প্রবৃত্ত হয়, তখন আসলে সে মানুষের পর্যায়ে সে থাকে না। আপনি যে শব্দটা বলেছেন অমানুষ, সে আসলে ওই বোধ থাকে না, তার মধ্যে আইনের ভয় থাকে না। ইভেন যদি সে মুসলিম হয়, তাহলে তার তো পরকালের ভয় করবার কথা। তার মধ্যে হয়তো পরকালের ওই যে জবাবদিহির বিষয়টা মাথায় থাকে না। অর্থাৎ সে তখন মানুষের পর্যায়ে সে আর থাকে না, যে কারণে সে একটা 8 বছরের শিশু হোক, 16 বছরের শিশু হোক, আর যেই হোক, তাকে সে এই মানে তার উপরে পাশবিকতা করবার সে সাহস পায়। এবং এই একটা ভালো আইন, মানে এই যে একটা অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই তো? তা আপনি আর কি শাস্তি দিবেন? ইনভেস্টিগেশন হতে পারে যে ধর্ষণের অপরাধে এই আইন হবার পরে, 2000 সালের পরে এখন পর্যন্ত কতগুলো ধর্ষণের অপরাধে ফাঁসি কার্যকর হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এটি একটি ইনভেস্টিগেশন করা যেতে পারে। কিন্তু একটা জিনিস আমরা অবশ্যই বলবো, ধর্ষণ তো একটা ভয়ঙ্কর খারাপ অপরাধ। সেটা ঠিক আছে, আপনি বললেন যেন আইনের কথাটা মাথায় থাকে না, সে অমানুষ হয়ে যায়, এটুকু আমি মানলাম। কিন্তু আপনি পাশাপাশি দেখেন, এই যে মরাল পুলিশিংটা হচ্ছে, আপনার ওড়না কোন অবস্থায় আছে, কি অবস্থায় থাকতে পারবে না পারবে, আপনি মাথায় কেন কাপড় দিচ্ছেন কি দিচ্ছেন না, এটা এই যে জিনিসটা, এইটা তো আর অমানুষ হয়ে যাচ্ছে না? না, এটা তারা এখানে যে মানসিকতা দ্বারা পরিচালিত হচ্ছে, সেই মানসিকতাটা কি আমাদের দেশের প্রচলিত রাষ্ট্রের যে আইন সে দিচ্ছে কেন সরকার, হতে দিচ্ছে কেন রাষ্ট্র? তাহলে এটা শুধু রাষ্ট্রের প্রচলিত আইনে সাংঘর্ষিক না, এটা এমনকি তারা যেই
ইসলামের কথা বলে এটা করে, সেই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। ইসলামের কোথাও বলা নাই যে একজন নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে এইভাবে মপ করতে, মানে তাকে এইভাবে মানে শিক্ষা দিতে হবে। তো আর বাংলাদেশে শরিয়া আইন চালু হয় না এখনো, আর শরিয়া আইন যেসব দেশে চালু হচ্ছে সেখানেও এরকম হয় কিনা আমি ঠিক জানি না। এবং এটা আসলে শিক্ষার অভাব। যে ধর্মের দোহাই দিয়ে কাজটা করছে, আপনি খোঁজ নিয়ে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা এই কাজটা করলো, যাকে বহিষ্কার করা হয়েছে, আপনি খোঁজ নেন তার ব্যক্তিগত জীবনে ধর্মের চর্চা কি, আপনি খোঁজ নেন তার ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে তার পড়াশোনা কতটুকু, আপনি তার পরীক্ষা নেন। এবং ঢাকার বাইরে বা ঢাকা শহর, ঢাকার বাইরে প্রতিনিয়তই যারা এই পুলিশিংটা করেন, মানে ইসলামের নামে ধর্মের নামে পুলিশিংটা করেন, এদের একটা বড় অংশ অর্থের কারণ কি ইসলামের বেসিক জিনিসটাই এরা বেসিক জিনিস থেকে অনেক দূরে। এবং আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির যে কেসটা, এটা একটা কেস স্টাডি হিসেবে নেওয়া দরকার, যে এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন ছাত্রীকে যেভাবে সে বুলিং করলো বা যেভাবে হেনস্থা করলো, এটা করার সাহস পেলো কি করে সে, মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার, সে বেড়ে না, উঠলো কি করে, সে কোথায় এখানে পড়েছে। আপনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন, আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে আমি আরেকটা কথা আপনাকে বলতে চাচ্ছি। তাকে পুলিশ ধরে নিয়ে গেল, তারপর তাকে ছাড়ানোর জন্য তৌহিদি জনতা নামধারীদের যে উল্লাস এবং যে তাণ্ডব আমরা দেখলাম, সেটাকেই আপনি কি বলবেন? এবং তৌহিদি সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো? আপনি বললেন কি রাষ্ট্র অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আশকারা দেওয়া হয়নি? একদম পরিষ্কার। আপনি দেখেন যে 5ই আগস্টের পর থেকে আমরা এই সকল তৌহিদি জনতার আস্ফালনটা দেখছি। এবং এই তৌহিদি জনতা কারা? এরা নাম বলছে ইসলামের, কিন্তু এরা কয়জন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে, কয়জন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে, কয়জন ব্যক্তিগত জীবনে হালাল ইনকাম করে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া সদস্য অথবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের, উগ্রবাদী সংগঠনের সদস্য। এবং শাহবাগ থানায় তারা সারা রাত অবস্থান করলো, সকাল 9:30টার সময় তারা থানা থেকে গেল। এবং থানা থেকে তারা যেই নারী বা যে ছাত্রী হেনস্থার শিকার হলো তার নাম ঠিকানা সব নিল, এবং সেই ছাত্রী বাধ্য হলো মামলা প্রত্যাহারের আবেদন জানাতে। এবং এই সরকার, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা বলা হচ্ছে, প্রফেসর ইউনূসের সরকার শান্তিতে নোবেলজয়ী, তিনি নারীদের ব্যাপারে সেনসিটিভ, মানে সংবেদনশীল। এই সব কিছুর পরে যে জয়পুরহাটে যেদিন নারীদের ফুটবল খেলা তথাকথিত তৌহিদি জনতা বন্ধ করে দিল, তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা শক্ত ভাষায় একটা স্টেটমেন্ট দিলেন এবং বললেন যে এরকম ঘটনা সরকার বরদাস্ত করবে না। তার ঠিক 7 দিনের মাথায় একই ঘটনা ঘটেছে রংপুরে। তার মানে যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা সরকারকেও পাত্তা দিচ্ছেন না, এবং সরকার নিজেও মপকে ভয় পায়। আপনি বললেন না আশকারা দিচ্ছে, আশকারা দিচ্ছে না। আমার মনে হচ্ছে সরকার ভয় পাচ্ছে। সরকার ভয় পাচ্ছে কারণ এরা তো বিরাট শক্তি। এই যাদের আপনি তৌহিদি জনতা বলছেন, এদের পেছনে অনেক সোশ্যালি গুরুত্বপূর্ণ অনেক সেলিব্রিটি ইসলামিক স্কলাররাও, দ্বারা এরা অনেক সময় অনুপ্রাণিত হয়, সোশ্যাল মিডিয়ায় মানে যারা অনেক পপুলার। আমি আবার আপনি থামাচ্ছি আপনাকে, আপনি বলছেন এটা বিরাট শক্তি। আসলে কি এটা বিরাট শক্তি? বিরাট শক্তি যদি না হয়, তারা এই সরকার ভয় পাচ্ছে কেন? সরকারের আচরণে তো মনে হচ্ছে না সরকার তারা ভয় ভয় পাচ্ছে। পাচ্ছে কেন, নাকি নাকি এমনও তো হতে পারে সরকার কোনো একটা কারণে অথবা কোনো একটা লোভের কারণে অথবা কোনো একটা কারণ সে তারা হয়তো বোঝাতে চাচ্ছে, মুক্তমানা মানুষদেরকে বোঝাতে চাচ্ছে যে আমাদের পেছনে কিন্তু এরকম একটা শক্তি আছে, যারা তোমরা কিছু বললে পরে তোমাদেরকে হেনস্থা করবে। এটাও তো হতে পারে। এটা হতে পারে। আপনি যদি আরেকটু পেছনে যান, যে আমাদের 1972 সালে যখন সংবিধান প্রণয়ন হয়, তখন কিন্তু সংবিধানে বিসমিল্লাহ রাষ্ট্রধর্ম কিছুই ছিল না। বিসমিল্লাহ যুক্ত করলেন জিয়াউর রহমান, রাষ্ট্রধর্ম যুক্ত করলেন এরশাদ। দুইজনেরই উদ্দেশ্য ছিল একই, যে সংখ্যাগরিষ্ঠ মানুষের, যদি জিয়াউর রহমান যুক্ত করলেও এটা হয়ে গিয়ে, মানে এটা প্রসেসটা শুরু হয়েছিল খন্দকার মোশতাকের আমলে, জিয়াউর রহমানের আমলে এসে সংবিধানে যুক্ত হয়। তো ওনাদের উদ্দেশ্যটা ছিল সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর মনোজ রঞ্জন করা। কিন্তু বছরের পর বছর ধরে যে প্রশ্নটা আমরা করেছি, যে মুসলমান হয়েছি, রাষ্ট্রধর্ম হবার পরে 88 সালের পর থেকে কি বাংলাদেশে অন্যায় অপরাধ কমেছে? তার মানে কি শাসকরা সবসময় জনতুষ্টিবাদী কর্মসূচি গ্রহণ করেন, এবং তারা সবসময় চেষ্টা করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিসে খুশি হবে। ফলে এই সরকারের যেহেতু জনভিত্তি প্রমাণিত না, মানে এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে নাই, একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তারা এসেছে। ফলে যখন 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে বিভিন্ন র্যাডিক্যাল গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে, অনেকে তো শরিয়া আইন চালুর ঘোষণাও দিয়েছেন, এবং হেফাজত ইসলামের 13 দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে তো প্রকাশ্যে ঘোষণা এসেছে। ফলে সরকারও যাবে না, ফলে তারা যা বলে আমরা মেনেও নিচ্ছি না, আবার বিরোধিতাও করছি না। সরকার একটা মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করেছে। কিন্তু আপনি দেখবেন যে আজকেই সরকারের অবস্থান বেশ কঠোর মনে হলো আমার কাছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দুজনেরই স্টেটমেন্ট এই ইস্যুতে আমার কাছে মনে হচ্ছে বেশ শক্ত, এবং তারা বলেছেন যে তারা এখন থেকে সরাসরি অ্যাকশনে যাবেন। এই স্ট্যান্ডটা যদি তাদের 7 মাস আগে থাকতো, শুরু থেকেই যখন মাজার ভাঙা শুরু হলো, যখন মসজিদে আক্রমণ, ইভেন মঈনুদ্দিন খান বাদল একজন খুব আলোচিত সংসদ সদস্য ছিলেন, তার কবরে কবরে আগুন দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে, সরকার শুরু থেকেই এগুলোর ব্যাপারে যদি জিরো টলারেন্স সত্যি সত্যি নিত, আজকে তো এই ঘটনা ঘটতো না। আপনার কি মনে হয় এই শক্ত হওয়াতে কাজ হতে পারে? আমার মনে হয় হবে, কারণ আপনি খেয়াল করেন ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেটার আপনি এক্সাম্পল দিলেন, যারা শাহবাগ থানায় তৌহিদি জনতা গিয়ে বিক্ষোভ করলো, সারা রাত থানায় অবস্থান করলো, পরদিন আদালত জামিন দিলেন এবং তারা তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করলেন, সেই লোককে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তো আমরা আশঙ্কা করেছিলাম যে বহিষ্কার করার পরে হয়তো এরা আবার ভিসির বাসভবন ঘেরাও করে কিনা, সেটা কিন্তু করে নাই। তার মানে একটা কিন্তু ভয় আমি তারা তো পায়। মনে করি এটা আসলে এটা কার্যকর একটা পদক্ষেপ নেওয়া সম্ভব হতো। এতে আপনি যে যতটা আশাবাদী, আমি তো ততটা আশাবাদী না। আমি আশাবাদী না এই কারণে, যে কার্য ছিল তাদের সবারই তো ছবি আছে। ওই যে তাদেরকে আইনের আওতায় আনতেন আপনি, রাইট, যতক্ষণ রাইট, পর্যন্ত তাদেরকে আইনের আওতায় না আনবেন ততক্ষণ পর্যন্ত এতে রাইট। কাজ হবে এই ভাবনাতে আমি কিন্তু আপনার সঙ্গে একমত না। না, আমি কাজ হবে বলছি নি, মানে আংশিক আংশিক বলছে এই কারণে যে এই ঘটনাগুলো হয়তো কিছুটা কমবে। এখন যাদেরকে তৌহিদি জনতার নামে যারা করে, তাহলে তো আপনাকে একদম 8ই আগস্ট বা 5ই আগস্ট থেকে যত ঘটনা ঘটেছে তৌহিদি জনতার নামে সবাইকে ধরতে হবে, সেটা খুব কঠিন হবে সরকারের জন্য। কিন্তু এমন যদি সরকার যদি এটা এনশিওর করতে পারে অন্তত যে আগামীকালকে থেকে তৌহিদি জনতার ব্যানারে আর কোনো ঘটনা ঘটবে, কিন্তু যদি উদ্দেশ্য থাকে ভিন্ন, যেমন আমরা অনেকদিন ধরে যেটা আশঙ্কা করছি যে এই যে একটা মব ঘটানো হচ্ছে তার পেছনে শুধুই কি ধর্মীয় কারণ?
আমার যেটা মনে হয়, বা এটা আপনি বিভিন্ন সময় বলেছেন, যে এন্ড অফ দ্য ডে এক প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা, যাতে করে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, সরকারি পৃষ্ঠপোষকতায় যে দলটি গঠিত হয়েছে তারা গোছাতে পারে, এটি যদি উদ্দেশ্য হয় তাহলে ঘটনা কমবে না, তাহলে আরো বেশি ঘটনা ঘটবে এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আরো অনেক ঘটনা ঘটতে ঘটতে থাকবে। কারণ আপনি খেয়াল করেন, থানা লুট হয়েছে, থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা যায় নাই সব, ফলে এই অস্ত্রগুলো নানাভাবে ব্যবহার হতে পারে। যে কথাটা আপনি বললেন একটু আগে, যে হয়তো এমন হতে পারে এরা এগুলি করছে যাতে নাকি নির্বাচনটা বিলম্বিত হয়, যাতে নাকি সরকার আরো কিছুদিন থাকে, যাতে নাকি তারা গুছিয়ে নিতে, জি। তাহলে তো সরকার এদের প্রতি কঠোর হবে না। না, কঠোর হতে হবে, মানে দেখানোর জন্য কঠোর হতে হবে, না হলে আবার মানুষ খেপে যাবে তো। আহ, মানুষের খেপা নিয়ে কেউ কি চিন্তা করে মনে হয়? না, দিন শেষে করতে হবে, দিন শেষে এখন ধরেন আপনি তো আজকে ওনারা ঘোষণা দিল, তো আমাদেরকে আরো এক সপ্তাহ অবজার্ভ করতে হবে। এবং আজকে কিন্তু আপনি খেয়াল করবেন যে আইন উপদেষ্টার স্টেটমেন্ট আমরা দেখলাম যে খুব শক্ত। হ্যাঁ। এবং উনি বলেছেন যে যে ধর্ষণের যে আইন, অর্থাৎ নারী নির্যাতনের যে আইনটি আছে, আইনটিও ওনারা বলেছেন যে আরো কঠিন করবেন, কঠোর করবেন।